একেবারে কানের পাশ দিয়ে যেন গুলিটা গেল পর্তুগালের। ক্রিস্টিয়ানো রোনালদোর দল একেবারে শেষে গিয়ে একটা গোল পেল এবং তাতে তারা চেক রিপাবলিকের সঙ্গে জয় তুলে নিল। অথচ তার আগে চেক রিপাবলিকের এগেইনস্টে তারা পিছিয়ে পড়েছিল। হট ফেভারিট পর্তুগালের জন্য যেটা ছিল বড় এক ধাক্কা। সেই ধাক্কা থেকে তারা আসলে কি করে ফিরল? তারা ফিরল একটা আত্মঘাতী গোলে। তখন সমতায় গেল ম্যাচ 1-1 এবং এরপরে গিয়ে ম্যাচটার শেষ মুহূর্তে গিয়ে আমরা দেখলাম এই যে ভদ্রলোক রোনালদো, যার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বয়সের অর্ধেকের কাছাকাছি। পিটার ড্রুরি ম্যাচ শেষে কমেন্ট্রিতে বলছিলেন ওরকমই বয়স, মাত্র 21 বছর বয়সে যে কাজ তিনি করেছেন, এই গোলটা, এই মুহূর্তটা আপনার নিশ্চয়ই মনে থাকার কথা। এটাই পর্তুগালের উইনিং গোল। 21 বছর বয়সী ফুটবলার, তিনি মাঠে নেমে ম্যাচ পরিবর্তন করে দিয়েছেন। যদিও তার আগে ডিফেন্ডারের একটা ভুল হয়তো সেখানে ছিল। পর্তুগালের সমর্থকেরা এই খেলা দেখে হয়তো খানিকটা হতাশ হবেন। বেশ কিছু প্রশ্ন তাদের মনে উকি দেওয়ার কথা। তবে এই ছবিটায় কিছুটা হলেও একটা স্বস্তি খুঁজে পেতে পারে পর্তুগালের সমর্থকেরা। এই যে কনসেনচাও, যাকে আপনি দেখতে পাচ্ছেন, তিনি বদলি হিসেবে নামার পর ইউরোতে গোল করলেন। পর্তুগালের হয়ে বদলি হিসেবে মাঠে নেমে শেষ গোল করেছিলেন এডার 2016 সালে ফ্রান্সের বিপক্ষে ইউরোর ফাইনালে। এরপরে এতদিন বাদে গিয়ে কেউ একজন গোল করতে পারলেন। এতদিন বদলি হিসেবে নেমে আর কেউ আগের ইউরোতে পর্তুগালের হয়ে গোল করতে পারেন নাই। খুব স্বাভাবিক, পর্তুগালের এই জয় নিয়ে বা যেভাবে কনসেনচাও ম্যাচটা বের করে এনেছেন রোনালদোর জন্য, সেটা রোনালদোকে খুশি করারই কথা। কিন্তু যেটা আপনি আসলে জানতে চাইবেন, যেটা নিয়ে আগ্রহ খুব বেশি থাকবে, সেটা হচ্ছে পর্তুগালের রোনালদোর এই যে সেলিব্রেশন, এই এত কড়া সেলিব্রেশনে রোনালদোর অবদান আসলে কতখানি, তাই না? এই প্রশ্নটাই আপনার মনে আসলে উকি দেওয়ার কথা। রোনালদোর অবদান কতখানি সেটা বলার আগে রোনালদোর এই ছবিটা আপনি বোধহয় দেখতে চাইবেন। ক্রিস্টিয়ানো রোনালদো খেলা তখনও শুরু করেনি, লাইপজিগের মাঠে তিনি নেমেছেন। এই এত শত ক্যামেরার লেন্স একজনকেই খুঁজে ফেরে 39 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। খুবই স্বাভাবিক, এই ইউরোর সবচেয়ে বড় তারকা, ফুটবলের মহাতারকা রোনালদোই। রোনালদো এই ম্যাচে কেমন করবেন, রোনালদো কতখানি ভালো করবেন, এই প্রশ্নটা সব সময় ছিল। এই প্রশ্নটাই পর্তুগালের ম্যাচের আগে সবচেয়ে বেশি চর্চাও হচ্ছিল। পর্তুগালের হয়ে রোনালদো কি খুব ভালো করলেন? হয়তো না। আপনি দাবি করবেন যে রোনালদোর হয়তো এখান থেকে গোল পাওয়া উচিত ছিল, কারণ গোল স্কোরিং অপরচুনিটি তার কাছে এসছে। রোনালদো যেখানে একটা সুযোগ পেলে একটার ভেতরেই গোল করে দেন, সেখানে গোটা চারেক সুযোগ তার কাছে এসেছিল, কিন্তু তিনি ফিনিশ করতে পারেন নাই। আপনার কাছে যতই অপছন্দনীয় হোক যে রোনালদো এত অ্যাটেনশন কি করে পান, আর আপনার কাছে এই ব্যাপারটা যতই অপছন্দনীয় হোক যে রোনালদো গোল করতে পারল না এতগুলো সুযোগের পাওয়ার পরেও, এই সব কিছু ছাপিয়ে রোনালদোর দল যে জিতেছে, সেটাই রোনালদোর জন্য সবচেয়ে বড় স্বস্তির সংবাদ। তো রোনালদোর ব্যাপারে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, ফার্স্ট হাফে তিনি যত পাস দিয়েছেন তার চেয়ে বেশি শট তিনি করেছেন, যেটা তার কাছ থেকে এক্সপেক্টেড। এবং রবার্তো মার্টিনেজ সম্ভবত সে কারণেই রোনালদোকে খেলাচ্ছেন। টার্গেট তার একটাই, বক্সের ভেতরে থাকা, শট করা, বল পেলেই যেন তিনি গোল করার চেষ্টাটা করতে পারেন। এই ক্রিস্টিয়ানো রোনালদো দল, পর্তুগাল, তারা ফার্স্ট হাফে যতগুলো পাস দিয়েছে, 1980 সালের পর থেকে ইউরোর কোনো ম্যাচে ফার্স্ট হাফে এত পাস কোনো দল দিতে পারে নাই। রবার্তো মার্টিনেজের কৌশল আপনি তাহলে একটু হলেও হয়তো বুঝতে পারছেন। যদিও দল বাছাইয়ে তিনি কেমন করেছেন, এই প্রশ্নগুলো থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু বেশ কিছু ফুলব্যাককে তিনি ট্রাই করে দিয়েছেন। একসঙ্গে 3 জন ফুলব্যাক খেলেছে এই ম্যাচে। বেশ কিছু সুইচ হয়েছে ম্যাচ চলাকালীন, যারা দেখেছেন তারা জানেন যে জাও কানসেলো যেখানে শুরু করেছিলেন, সেকেন্ড হাফে তিনি আরেক জায়গায় চলে গেছেন। এই সব কিছু ম্যাচের অনুষঙ্গ। তারপরও রোনালদোর দলকে আসলে শেষ পর্যন্ত সুযোগ তৈরি করে ক্লিনিক্যাল হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ ভুগতে হয়েছে। যে কারণে এই ছবির পরে এই কিলিয়ান এমবাপের ছবিটা বের করে আনা, তার কারণ হচ্ছে আত্মঘাতী গোল সাহায্য করেছে পর্তুগালকে, নইলে কি হতো আমরা জানি না। চেক রিপাবলিক তো শুরুতে এগিয়ে গিয়েছিল। কিলিয়ান এমবাপের দলকেও সাহায্য করেছে ওই আত্মঘাতী গোলে। এবং এবারের ইউরোতে ফেভারিটের যে তালিকা, সেখানে ফ্রান্স, পর্তুগাল, এই দুই দলের নাম ওই 4-5টা দলের ভেতরে থাকে, এবং কারো কারো জন্য এই দুটো দলের নাম সবার ওপরে থাকে, যেহেতু দুটো দলেরই স্কোয়াড ডেপথ যথেষ্ট ভালো। এমবাপের দল ফ্রান্স, তারা অস্ট্রিয়াকে হারিয়েছে 1-0-তে। সেই একমাত্র গোলটাও একটা
আত্মঘাতী গোল। অর্থাৎ এমবাপে যেটা দাবি করেছিলেন যে ইউরো জেতা নাকি বিশ্বকাপ জেতার চেয়ে কঠিন, সেটা তো আমরা বলতে পারবো না। বিশ্বকাপ জেতা নিশ্চয়ই আরও বেশি কঠিন হওয়ার কথা, হিসেব তো আসলে তাই বলে। যেমন লুকা মদ্রিচও তাই বলেছেন, বিশ্বকাপ জেতাই বেশি কঠিন। কিন্তু ইউরো জেতা একটু আলাদা কৌশল বোধ হয় লাগে, যেখানে যে কোনো দল আপনাকে যে কোনো মুহূর্তে হারিয়ে দিতে পারে। ফ্রান্সের জন্য আপাতত প্রশ্ন হচ্ছে যে কিলিয়ান এমবাপে খেলতে পারবেন কিনা, ফিরবেন কিনা। পরের ম্যাচ অবশ্য তার ফ্রান্সের হয়ে মিস করার কথা। ইতালির জন্য এই কথাটা সত্যি, যেরকমভাবে পর্তুগাল, যেরকম ফ্রান্স 1 গোলের ব্যবধানে জিতেছে, এই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিকোলো বারেল্লার একমাত্র গোলে তারাও আসলে ইউরোতে ওই একটা জয়ী, মানে যে একটা ম্যাচ খেলেছে সেখানে তারা জিতেছে ওই 1 গোলের ব্যবধানেই। তারাই একমাত্র দল নয়, ইংল্যান্ডও সেখানে 1-0 গোলে জিতেছে। যদিও একমাত্র জার্মানি এবং স্পেন তারা বেশ কমফোর্টেবলি জিতেছে। টনি ক্রুস, থমাস মুলার যেভাবে হাসছেন, তারা হাসারই কথা। তাদের চেয়ে বড় ব্যবধানে ইউরোর এই যে প্রথম পর্বটা শেষ হয়ে গেল, একটা একটা করে ম্যাচ সবগুলো দল 24টা দল খেলে ফেলেছে, তার ভিতরে সবচেয়ে বড় ব্যবধানের জয়টা যখন ইউরো শুরু হয়েছে স্কটল্যান্ডের সঙ্গে জার্মানির ওই জয়টা। স্পেন তারাও বেশ বড় জয়ের একটা আভাস দিচ্ছিল, যদিও শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার এগেনস্টে তারা যে ফার্স্ট হাফে 3টা গোল করলো, ওই 3-0 গোলেই তাদের জিততে হয়েছে। কিন্তু যে ব্যাপারটা লক্ষণীয় বা দেখার, সেটা হচ্ছে লামিন ইয়ামালের পারফরমেন্স। আমরা বলছিলাম স্পেনের নতুন দল এবং নতুন দলের সবচেয়ে বড় ভরসার নাম বার্সেলোনার লামিন ইয়ামাল। খুব স্বাভাবিকভাবে তিনি নজর কেড়েছেন। এই ছবিটা সম্ভবত এবারের ইউরোতে এখনো পর্যন্ত আকর্ষণীয় যেসব ছবি আমরা দেখেছি, তার ভেতরে একটা এই দুই ভদ্রলোক একসঙ্গে উদযাপন করছেন। যেমন লামিন ইয়ামাল ভালো করেছেন, ঠিক একই রকমভাবে জার্মানির যে তরুণ দুই তুর্কি, নট তুরস্ক, তুর্কি, তারাও ভালো করেছেন। জামাল মুজিয়ালা, ফ্লোরিয়ান ভার্টজ, দুজনের বয়সে 21, দুজনই স্কটল্যান্ডের এগেইনস্টে গোল পেয়েছেন। তরুণরা বেশ ভালো করছে এবারের ইউরোতে। এই তরুণের কথা, ইনি অবশ্য তুর্কি, মানে তরুণ তুর্কি যেভাবেই আপনি বলেন না কেন। ইউরোর ইতিহাসে অভিষেকে এত অল্প বয়সে গোল নেই আর কারো। 19 বছর 114 দিন তার বয়স, সেই বয়সে তিনি গোল করলেন এবং দলের জয়ে বড় ভূমিকা তিনি রেখেছেন। জুড বেলিংহামকে কি আমরা ভুলে যাচ্ছি? না, আমরা জুড বেলিংহামকে ভুলি নাই। যেরকম পর্তুগাল, যেরকম ফ্রান্স, সেরকম হট ফেভারিট ইংল্যান্ড, তারাও 1 গোলের ব্যবধানেই জিতেছে এবং ইংল্যান্ডের গোলটা করেছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের যে পারফরমেন্স, সেটাই তিনি মোটামুটি টেনে আনতে পেরেছেন। কিন্তু ইংল্যান্ড সেকেন্ড হাফে সার্বিয়ার বিপক্ষে ঢুকেছে, সেটা তাদের জন্য একটা প্রশ্ন। এই যে পর্তুগাল, এই ফ্রান্স আর এই যে ইংল্যান্ড বা ইতালি যাদের কথা আমরা বলছি, সবাই 1 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে প্রথম পর্ব বা গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষে। তবে ভালো খবর এটা যে তরুণরা সবাই পারফর্ম করেছেন। যাদেরকে ঘিরে আপনার প্রত্যাশা, যেটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছিল, তারা সবাই পারফর্ম করে গেছেন এই প্রথম ভাগে এসে। ইন্টারেস্টিং ফ্যাক্ট, আর্দা গুলারকে আবার ফিরিয়ে আনলাম আউটসাইড অফ দ্য বক্স। ইউরোতে এবার আউটসাইড অফ দ্য বক্সের মানে আউটসাইড অফ দ্য বক্স গোলের প্রচণ্ড পরিমাণ রীতি দেখা যাচ্ছে। সব মিলিয়ে 11টা গোল আমরা দেখেছি এখনো পর্যন্ত গ্রুপ স্টেজের প্রথম পর্ব শেষে, যেখানে 11টা গোল এসছে বক্সের বাইরে থেকে। আপনি যদি গেলোবারের ইউরোর সঙ্গে এই হিসেবটা মেলান, গেলোবার ইউরোতে সব মিলিয়ে পুরো আসরে 12টা গোল আমরা দেখেছিলাম বক্সের বাইরে থেকে, আর এরই মধ্যে আপনি 11টা দুর্দান্ত গোল দেখে ফেলেছেন আউটসাইড অফ দ্য বক্স। সম্ভবত ইউরো জিততে হলে আপনাকে আউটসাইড অফ দ্য বক্সেই যেতে হবে। কেন এই ছবিটা আনলাম? কারণ আমার কাছে মনে হয় ওই পাশে একটু বেলজিয়ামকে দেখানো দরকার। হ্যাঁ, ওই যে বেলজিয়াম আছে সেখানে। স্লোভাকিয়া সম্ভবত এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় চমকটা দিয়েছে। তারা বেলজিয়ামকে হারিয়ে দিয়েছে। কেউ সেটা হিসাব করেন নাই, কেউ সেটা ভাবেনও নাই যে এইভাবে করে বেলজিয়ামকে স্লোভাকিয়া হারিয়ে দেবে। দুটো গোল বাতিল হয়েছিল বেলজিয়ামের, সেটাকে আপনি একপাশে সরিয়ে রাখতে পারেন। এটাকে বলা হচ্ছে এই মুহূর্তে ইউরোর ইতিহাসেরই সবচেয়ে বড় আপসেট। এর সঙ্গে আপনি একমত হতে পারেন, দ্বিমত পোষণ করতে পারেন। আপনি বলতে পারেন 2004-এর গ্রিস আরও বড় রূপকথার গল্প লিখেছে। কিন্তু আপনি যখন ফিফা র্যাঙ্কিংয়ের হিসাব করবেন, বেলজিয়াম 3 নম্বর দল, 48 নম্বর দল ফিফা র্যাঙ্কিংয়ে স্লোভাকিয়া, এই র্যাঙ্কিংয়ের যে গ্যাপ বা ব্যবধান, এটাকে আপনি যখন হিসেবে আনবেন, তখন আপনাকে এটাকেই বলতে হবে এবারের ইউরোর ইতিহাসের সবচেয়ে বড় অঘটন। পরের ম্যাচে যাই, আর এটাকে অঘটন বলবো কিনা জানি না, তবে রোমানিয়ার উদযাপন এখনো পর্যন্ত এবারের ইউরোতে সম্ভবত উদযাপনের হিসেবে সবচেয়ে এগিয়ে থাকার কথা।
রোমানিয়া হারিয়ে দিল তাদের অপোনেন্টকে, এবং এই অপোনেন্ট ইউক্রেন, যারা টুর্নামেন্টের ডার্ক হর্সও ছিল বটে, সেই ইউক্রেনকে 3-0 গোলে হারিয়ে রোমানিয়ার ফুটবলাররা যে উদযাপন করলেন সেটা বাঁধ ভাঙা, খুবই স্বাভাবিক। 24 বছর পরে তারা ইউরোতে কোনো ম্যাচ জিততে পেরেছে। একটা লম্বা সময় তাদের গেছে ইউরোতে জিততে না পেরে, তাদের সোনালী প্রজন্ম হারিয়ে গেছে, কিন্তু তারা শেষ পর্যন্ত ফিরল ইউরোতে একটা জয় দিয়ে। তো এই হচ্ছে এখনো পর্যন্ত ইউরোর ফিরিস্তি, যেটা আমরা দেখলাম। গ্রুপ স্টেজের পরের পর্বটা শুরু হয়ে যাচ্ছে আজ থেকেই। আরও একবার জার্মানি মাঠে নামছে। জার্মানির প্রতিপক্ষ হাঙ্গেরি, একটা বিগ ম্যাচ, বাংলাদেশ সময় রাত 10টায়। সেই ম্যাচ দেখার আমন্ত্রণ থাকলো আপনার জন্য। ইউরো কেমন উপভোগ করছেন সেটা জানতে পারেন। এখনও পর্যন্ত ইউরোর যা যা ঘটেছে তার ভেতরে আমার সেরা পিক হচ্ছে যখন আলবেনিয়ার এক সমর্থক ইতালির সমর্থকের সামনে রাস্তায় স্প্যাগেটি ভেঙে দিয়েছেন, উদযাপন করেছেন। সেটা মাঠের কোনো গল্প নয়। আপনি জানাতে পারেন এখনো পর্যন্ত ইউরোর আপনার সবচেয়ে পছন্দের মুহূর্ত আসলে কোনটা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.